গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে। আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সকাল সকাল ব্রেকফাস্ট ডান, আর আমরা সবাই একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়েছি আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি, কি কি দেখব, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাই না, তুমি দেখালে হবে না। 3+2 দাঁড়া না শোনা, +2। আজকে সাইট সিনের প্রথম গন্তব্যে কিন্তু আমরা পৌঁছে গেছি। রাজগীর শহর থেকে এর দূরত্ব 15 কিলোমিটার। ভীষণ ভালো ওয়েদার রয়েছে আজকে সকালে, আর এখানে এসে গেছি আমরা। এখানে ঢুকতে আমাদের টিকিট লেগেছে মাথাপিছু 40 টাকা। 15 বছরের নিচে কোনো টিকিট লাগে না। আমরা জানি শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, শিক্ষা হলো মানুষের চেতনা। আর আজ দাঁড়িয়ে আছি ইতিহাসের পাতায় যে জায়গাগুলো পড়েছিলাম সেই প্রাচীন শিক্ষাকেন্দ্র নালন্দা। 427 খ্রিস্টাব্দে রাজা কুমারগুপ্ত এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন। এটাই পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় নয়, প্রথম ছিল তক্ষশিলা, যেটা এখন রয়েছে বর্তমান পাকিস্তানে। এরপর এসেছে বিক্রমশিলা, আর তারপরে এটা পৃথিবীর প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্ররা এসে থেকে পড়াশোনা করতে পারত। তখনকার দিনে এখানে প্রায় 10,000 ছাত্র থেকে পড়াশোনা করত, আর 1,000 শিক্ষক এখানে ছিলেন। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এই নালন্দা বিশ্ববিদ্যালয় যে ধ্বংসাবশেষ সেটা রয়েছে। তো চলো এবারে সেই প্রাচীন বিশ্ববিদ্যালয়ের অংশগুলো আমরা দেখি। প্রাচীন এই বিশ্ববিদ্যালয় নালন্দার এই পুরো স্ট্রাকচারটা তৈরি হয়েছে ইটের গাঁথনির ওপর। এখানে কোনো সিমেন্ট, বালি, পাথরের ইউজ নেই, পুরোটাই ইটের ওপরে তৈরি হয়েছে। না, এইখানে সব রেলিং করে দিয়েছে, যেতে দেবে না। প্রথম অবস্থায় নালন্দা ইউনিভার্সিটি কিন্তু একটা ধর্মচর্চার কেন্দ্র ছিল। সেই জন্য এখানে প্রথমে কিন্তু বেশিরভাগই মনেস্ট্রি এবং সভাগৃহই বেশি ছিল। তো সেইখানে এখানে দেখা যাচ্ছে বুদ্ধিস্ট আদলের কিছু সভাগৃহ, যেখানে ধর্মচর্চা, মেডিটেশন করা হতো। তো সেই হিসাবে এখানে এই রকম কিছু সভাগৃহ, মেডিটেশন হল প্রথমেই বেশি পরিমাণে দেখা যায়।
পাল পরবর্তী যুগে প্রথম পঞ্চম শতাব্দীতে হুন রাজারা এই নালন্দার উপরে আক্রমণ করেন। তারপর আবার অষ্টম শতাব্দীতে গৌড় রাজারা এখানে দ্বিতীয়বার আক্রমণ করে। আর পরবর্তী সময়ে 1200 শতাব্দীতে বখতিয়ার খিলজির আক্রমণই নালন্দার ধ্বংসের কারণ হয়ে ওঠে। এই আক্রমণ ছিল খুবই ভয়ঙ্কর। এই ইউনিভার্সিটির দেয়ালে দেয়ালে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আর সেই আগুন নাকি 2 থেকে 3 মাস ধরে জ্বলেছিল। আমরা এখন যে জায়গাটায় আছি এটা একটা বৌদ্ধ বিহার বা মনেস্ট্রি। এইখানে মেনলি যে ধর্মযাজকেরা ছিলেন তারা মেডিটেশন করতেন, ধর্ম চর্চা করতেন। আর চারপাশে রয়েছে ছোট ছোট ঘর, যেখানে এই সমস্ত বৌদ্ধ ভিক্ষুক যারা বাইরে থেকে আসতেন বা যারা এখানে থাকতেন, এগুলো সেই সমস্ত বৌদ্ধ ভিক্ষুক বা বৌদ্ধ ধর্মযাজকদের আবাসস্থল ছিল বলেই মনে করা হয়। জানি না কিভাবে ব্যক্ত করব। এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা অন্য রকমই অনুভূতি হচ্ছে, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এখানের এই সমস্ত ধ্বংসাবশেষ ইতিহাসের বইয়ের পাতায় দেখেছি, যেগুলো ইতিহাসে পড়েছি। আজ সেই জায়গায় এসে দাঁড়িয়ে মনে হচ্ছে এই বিশ্ববিদ্যালয় প্রতিটা ঘরের কোণায়, প্রতিটা ইটের খাঁজে আজও শোনা যায় কোনো শিক্ষক তার শিক্ষা চর্চা করছেন বা ছাত্রদের পড়াচ্ছেন, বা কোনো ধর্মসভায় ধর্মচর্চা, সংস্কৃতি চর্চা চলছে। এটা হচ্ছে এই খনন এলাকার 13 নম্বর মন্দির। কি সুন্দর গম্বুজাকৃতির মন্দির। যেটা বলছিলাম, বৌদ্ধ ও চীনা সংস্কৃতির নিদর্শন বেশি পাওয়া যায়, তো তার জন্যই দেখো মন্দিরটাও গম্বুজাকৃতি। আর এটা বেশ অনেকটা উঁচু, প্রায় 3 তলা সমান মন্দির। এখান থেকে পুরো এলাকাটা খুব সুন্দর লাগছে। আর সামনের ওই জায়গাগুলো এক একটা মনেস্ট্রি, প্রত্যেকটা নাম দেয়া আছে 9 নম্বর 8 নম্বর করে লাইন দিয়ে। ওগুলো মনেস্ট্রি, যে বৌদ্ধ মঙ্করা এখানে থেকে ধর্মচর্চা শিখতেন বা ধর্মচর্চা করতেন, তাদের থাকার ঘর। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছিল একটি মস্ত বড় লাইব্রেরি। বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে লাইব্রেরিটিকেও পুড়িয়ে ফেলা হয়েছিল। তিব্বতী গ্রন্থ সূত্র অনুসারে এই লাইব্রেরিটির নাম ছিল ধর্মগঞ্জ, আর লাইব্রেরিটা ছিল ত্রিতল বিশিষ্ট। প্রত্যেকটি তলের একটি করে নাম: রত্নসাগর, রত্নদধি, রত্নগঞ্জ। নালন্দা সম্পর্কে আমরা সবচেয়ে বেশি তথ্য পাই চীনা পর্যটক হিউয়েন-সাং এর বই থেকে। আর এই নালন্দা আমাদের ভারতের একটি গর্ব, অহংকার। এক রাশ ভালো লাগা আর মুগ্ধতা নিয়ে ফিরলাম হোটেলে। বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, তাই ঝটপট আমরা আমাদের লাঞ্চটা সেরে নিচ্ছি।